নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত। আজ শোনাব নতুন একটি গল্প, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। মন দিয়ে গল্পটা শুনুন। গল্প শুনে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। আমাদের আজকের গল্প কবরখানায় বিভীষিকা। না, অনেকদিন হয়ে গেল ডায়েরি লেখা হয় না। যে ঘটনার জন্য আমি আমার স্ত্রী সুধাকে হারালাম, সেই ঘটনাটাই আজ তবে ডায়েরির পাতায় লিখে রাখি। সেই অভিশপ্ত ভুলতে না পারা রাতের মতন আজকে সেই দিনের ইতিহাসটা ডায়েরির পাতাতে সঞ্চিত করে রাখবো সারা জীবন। ডায়েরি আর হাতে একটা পেন নিয়ে বসলাম, লেখাও শুরু করে দিলাম। সেদিন ছিল আমার আর সুধার 7th ম্যারেজ অ্যানিভার্সারি। সেই মতো আমরা প্ল্যান করলাম রাতে রেস্টুরেন্টে যাব ডিনারের জন্য। সেই মতো আমি অফিস থেকে ফিরে সুধাকে নিয়ে বেরিয়ে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া সেরে আমি সুধাকে বললাম, সুধা, এখন একদম বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। যা বাবা, বাড়ি যাবে না তো কোথায় যাবে এখন? রাত 11টা তো বাজতে যায়। আরে সবে তো 11টা বাজে, কি হয়েছে, চলো না প্লিজ প্লিজ। আরে কি মুশকিল, যাব কোথায় সেটা তো বলো। লং ড্রাইভে যাই। অনেকদিন হয়ে গেছে সব কাজের ঝামেলায় বেরোনো হয় না কোথাও। আগে কত লং ড্রাইভে যেতাম, ঘুরতাম, এখন তো আর হয় না সেসব। চলো না যাই আজকে। আচ্ছা বেশ, চলো যাওয়া যাক। তারপর আমরা রওনা দিলাম। আমি মনে মনে ঠিক করলাম যে অনেক তো শহরের রাস্তায় লং ড্রাইভ যাওয়া হলো, এবার একটু গ্রামের দিকে যাওয়াই যাক না হয়। যদিও রাতের গ্রামের গাছপালা, পুকুরের মজা এসব নেওয়া যাবে না, কিন্তু তাও গ্রামের সেই শান্ত পরিবেশটা তো উপভোগ করা যাবে। এই ভেবেই আমি পলাশপুর গ্রামের দিকে রওনা দিলাম। এদিকে আবার বাইরে বেশ মেঘ ডাকা শুরু হয়েছে, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিও দেখা যাচ্ছে। এই দেখে সুধা আমাকে বলল, এই ভালো রকম বৃষ্টি আসবে মনে হচ্ছে, না আসলেই বোধহয় ভালো হতো। আমরা কোন দিকে যাচ্ছি গো? আরে বৃষ্টি হয়তো আরো ভালো হলো, ওয়েদারটাকে ফিল করো, এসব না ভেবে কাজে দেবে। পলাশপুরের দিকে যাচ্ছি আমরা। বেশ, বুঝলাম। তাহলে ফিলই করি ওয়েদারটাকে, কি আর করব। তারপর আমি গাড়ির স্পিড আরেকটু বাড়ালাম, কারণ গ্রামের রাস্তা পুরোপুরি ফাঁকা। যদিও এত রাতে ফাঁকা থাকাটাই স্বাভাবিক। এদিকে রাতের দিকে লোক তেমন বেরোয় না, তার উপর বৃষ্টি আসছে, তাই আর ওই লোকজনের কোনো বার্তা নেই। সেই দেখে আমার মনে মনে বেশ ভালোই লাগে, কারণ তাতে করে আমি নিশ্চিন্তে একটু স্পিডে গাড়িটা চালাতে পারবো। প্রায় অনেকটা এগিয়ে আসার পর আমার কিরকম যেন মনে হলো কেউ একজন আমার গাড়ির সামনে চলে এসেছে। তাই ভেবে আমি হঠাৎ করেই খুব জোরে গাড়ির ব্রেকটা মারি। আমি গাড়ির ব্রেকটা মারা মাত্রই সুধা খানিকটা বিরক্ত হয়ে বলে উঠল, আরে কি করছোটা কি? সরি সরি, তোমার লাগেনি তো? না, ঠিক আছে। আরে আমার কেন জানি না মনে হলো গাড়ির সামনে কেউ একজন চলে এসেছে, কিন্তু এখন তো কাউকে দেখছি না। কারোর আবার ধাক্কা লাগলো না তো, তাই ভাবছি ধরো তো নেমে দেখি বরং একবার। চালাও আরো এরকম ভাবে গাড়ি, কতবার বারণ করেছি তোমায়। আমার কোনো কথা তো তোমার কানে ঢোকে না। আরে দাঁড়াও, আগে দেখি কারোর লাগলো কি না।
এই বলে আমি গাড়ি থেকে নামলাম। নেমে গাড়ির সামনে গিয়ে দেখলাম কেউই নেই। এমনকি ধাক্কা খেয়ে যে কেউ মাটিতে পড়ে আছে তাও নয়। দেখে আমি খানিকটা নিশ্চিন্ত হলাম। তার সাথে সাথে কিছুটা অবাকও হলাম এই ভেবে যে আমি কি এতটা ভুল দেখলাম। তারপরে গাড়িতে উঠে সুধাকে বললাম, না কেউ ছিল না, আমি মনে হয় ভুল দেখেছি। উফ, তবুও ভালো। কিন্তু এতটা ভুল দেখলাম। আরে ভুল দেখতেই পারো, এতটা রাস্তা পুরো অন্ধকার, কোনো লাইটের চিহ্ন নেই। তারপর তোমার গাড়ির ওইটুকু আলো, হয়তো ভুলই দেখেছো। তাও হতে পারে। আর তুমি এত জায়গা ছেড়ে এই অন্ধকার গ্রামে গঞ্জে আসতে গেলে কেন? আরে এখানে অন্ধকার থাকে না, আমি আগেও তো এসেছি অফিসের কাজে এখানে। আসলে মনে হয় এই ওয়েদারের জন্য লোডশেডিং হয়েছে। ও ঠিক আছে, চলো তাহলে। এখানে আর কতক্ষণ বসে থাকবো? এমনি চারিদিক অন্ধকার ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই বলে আমি গাড়িটা আবার স্টার্ট দিলাম। এবারে আর অত জোরে গাড়ি না চালিয়ে সাধারণ স্পিডেই গাড়িটা চালাচ্ছিলাম। প্রায় আরো কিছুটা পথ যেতেই সুধা বলে উঠল, এই রাত 1টা বেজে গেছে, অনেক হয়েছে, এবার বাড়ি চলো। এখান থেকে বাড়ি যেতেও কমপক্ষে 2.5 ঘন্টা লেগে যাবে। 3টে বাজবে বাড়ি ঢুকতে ঢুকতে। আর দেরি করা উচিত হবে না, প্যাক করো। বাবা, 1টা বেজে গেল এর মধ্যে? ঠিক আছে, সামনের একটা মাঠ আছে, ওখান থেকে ব্যাক করব। ওখান থেকে গাড়ি ঘোরাতেই সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তাই করো। এই বলে আমি যথারীতি এগিয়ে গেলাম সেই মাঠের দিকে। বেশ কিছুটা যাওয়ার পরে মাঠটা পড়ল। আমি সেখান থেকে গাড়ি ঘোরাতে যাব ফেরার জন্য। এমন সময় হঠাৎ করে গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল। এ কি হলো? গাড়িটা এরকম ভাবে বন্ধ হয়ে গেল কেন? দাঁড়াও দেখছি। এই বলে আমি প্রায় 4-5 বার চেষ্টা করলাম গাড়িটাকে স্টার্ট দেওয়ার, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। এরকম একটা জায়গায় এর আবার কি হলো ভগবান জানে। দাঁড়াও, নেমে দেখি। তারপর আমি গাড়ি থেকে নেমে গাড়ির হুডটাকে তুলে দেখতে লাগলাম। ঠিকভাবে কিছু বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো কোনো একটা তার জ্বলে গেছে। সেটা দেখে আমার এটা বুঝতে অসুবিধা হলো না যে মেকানিক ছাড়া এই গাড়ি ঠিক করা কোনোভাবেই সম্ভব নয়। আমি এগিয়ে এসে সুধাকে বললাম, গাড়িটা গেছে। সে কি, এবার কি হবে? এখান থেকে তো বাড়ি ফেরার কোনো রাস্তাও নেই। কতটা ভিতরে চলে এসেছি, গাড়ি ঘোড়াও পাবো না কোনো। তোমাকে এই জন্য বলেছিলাম এদিকে না আসতে। আর তা আমি কিভাবে জানবো যে গাড়ি খারাপ হয়ে যাবে? অদ্ভুত কথা বলো তুমি সুধা। ধুর ধুর, এখন ঝামেলা করে লাভ নেই, তার চেয়ে কি করব সেটা ভাবো। বৃষ্টি আসছে এদিকে। শেষে কি করব বুঝতে না পেরে আমি ঠিক করি সেদিনকে রাতটা কোন রকম ভাবে গাড়িতেই কাটিয়ে দেব। এদিকে বাজ পড়ার শব্দ হচ্ছে, 2-3 ফোঁটা করে বৃষ্টিও কেমন যেন আমার গায়ের উপর পড়তে লাগলো। আমি তো সময় নষ্ট না করে তাড়াতাড়ি গাড়ির ভেতরে ঢুকে বসলাম। আমি গাড়ির ভেতর ঢোকা মাত্রই বাইরে মুষলধারে বৃষ্টি এলো। গাড়ির ভেতর ঢুকে কয়েক মিনিট আমি আর সুধা চুপচাপ বসে রইলাম। বৃষ্টি বাড়ার সাথে সাথে চারপাশ থেকে কেমন যেন শিয়ালের ডাকের মতো শব্দ শোনা গেল। এরকম শিয়ালের ডাক শুনে সুধা বেশ খানিকটা ভয় পেয়ে আমার হাতটা শক্ত করে চেপে ধরল। এ কি, এখানে এরকম শিয়াল ডাকছে কোত্থেকে? আসলে গ্রামের রাস্তা তো, চারিপাশে জঙ্গল, সেখান থেকেই অত শিয়াল ডাকছে বৃষ্টি পড়া এইভাবে। তুমি ভয় পেও না, আমরা তো গাড়িতে আছি, কিচ্ছু হবে না।
বেশ অনেকক্ষণ মুষলধারে বৃষ্টি হওয়ার পরে বৃষ্টিটা কিছুটা কমেছে। বাইরে বৃষ্টিটা একটু ধরেছে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের তো এখানে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এখন গাড়ি থেকে নামাটাও সেফ হবে না। একটু আগে যেভাবে শিয়াল ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছিল, তাতে করে এখানে যথেষ্ট রিস্ক আছে। আমার স্মার্ট ওয়াচের দিকে তাকিয়ে দেখলাম রাত 2টো বাজতে যায়। সময় দেখা মাত্রই হঠাৎ করে মাথায় এলো যে বাড়িতে অন্তত একবার ফোন করে জানিয়ে দেওয়া উচিত যে আমরা আটকে গেছি। সেই ভেবেই ফোনটা বের করলাম। বাড়িতে ফোন করছো? হ্যাঁ। একবার খোঁজ নাও না, মেয়েটা ঘুমাচ্ছে তো ঠিকঠাক? আমি তো ঘুম পাড়িয়ে এলাম মায়ের কাছে, উঠে আমাকে দেখতে না পারলে কান্নাকাটি জুড়বে। মাকে জিজ্ঞাসা করো না, ও ওঠেনি তো? দাঁড়াও দাঁড়াও, ফোন করছি আমি, তুমি কথা বলে নিও। করো ফোন। আমি তারপর বাড়িতে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু অনেক চেষ্টা করেও বাড়িতে ফোন লাগলো না। কারণ আমরা যেখানে ছিলাম সেখানে কোনো রকম নেটওয়ার্ক ছিল না। অবশেষে ফোন করার চেষ্টা করতে করতে রীতিমতো ক্লান্ত হয়ে গিয়ে আমি বললাম, না, কিছুতেই ফোন লাগছে না। এবার কি করব আমরা? এখানে বসে ভোর হওয়ার অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। তারপর আমি আর সুধা গাড়িতে বসে রাত পেরোনোর অপেক্ষা করছিলাম। বাইরে বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু এখনো আগের মতোই বাজ পড়ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক কানে আসছে। এমন সময় আমার কেমন জানি না মনে হলো বেশ কিছুটা দূরে একটা আলো দেখলাম। প্রথমে নিজের মনের ভুল ভাবলাম, কারণ এই মারাত্মক ঝড় বৃষ্টির রাতেই ঘুটঘুটে অন্ধকারে এরকম একটা জায়গায় আলো দেখতে পাওয়াটা অস্বাভাবিক বললেই চলে। কারণ চারিদিকে লোডশেডিং, একমাত্র কোনো মানুষ ছাড়া এখানে আলো নিয়ে আসার মতো তো কেউ নেই। আর এই গুটগুটে অন্ধকারে এরকম গ্রামের রাস্তায় কোনো মানুষ আসবে না, তাই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিলাম না। কিন্তু অদ্ভুতভাবে কিছুক্ষণ পর আবারও সেই আলোটা দেখতে পেলাম। এবারে খানিকটা অবাক হলাম, কারণ একই ভুল বারবার কি করে হয়। তাই এবার এক দৃষ্টিতে আলোটার দিকে তাকিয়ে থাকলাম। ক্রমশ মনে হতে থাকলো আলোটা যেন আমাদের দিকে এগিয়ে আসছে। আমি একভাবে তাকিয়ে আছি দেখে শুধু আমাকে ধাক্কা দিয়ে বলল, এই কি গো, কি দেখছো ওরকম হাঁ করে? আমি সুধার কথায় কিছুটা অবাক হয়ে বললাম, আরে ওই যে দেখতে পাচ্ছ না এই আলোটা। এই বলে আঙুল দিয়ে সুধাকে দেখাতে যাবো এমন সময় আমি দেখলাম যে চারপাশে কোনো আলোর চিহ্ন নেই। এটা দেখে আমি বেশ খানিকটা ভয় পেলাম, কারণ কারণ ব্যাপারটা একেবারেই অস্বাভাবিক। বৃষ্টির রাত, তার মধ্যে চারিদিকে কোনো জনমানবের চিহ্ন নেই। শিয়াল ডাকছে, এর মধ্যে এরকম একটা ঘটনা আমাকে কিছুটা হলেও ভয় দেখালো। আমার চোখে মুখে এই ভয়ের চিহ্ন দেখে সুধা জিজ্ঞাসা করে উঠল, এই কি হয়েছে তোমার? চোখ মুখ এরকম লাগছে কেন? না, কিছু না। আমি কিছু না বলা মাত্রই কেউ যেন আমার গাড়ির জানলার ফাঁক থেকে বলে উঠল, আপনারা কাউকে খুঁজছেন? হঠাৎ করে পেছন থেকে এরকম একটা গলার আওয়াজ শুনে আমি খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম। কে? আমি রাকিব। আপনারা এই ভরা বৃষ্টির রাতে এখানে কি করছেন? আপনি কে? আমি এই গ্রামেই থাকি, সামনেই আমার বাড়ি। আসলে অনেকক্ষণ হয়ে গেল বৃষ্টির জন্য কারেন্ট নেই, তাই আর কি দেখছিলাম কেন গেল কারেন্টটা। তা এখানে আপনাদের গাড়িটা দেখে তাই দাঁড়ালাম। ও, আপনার হাতে লন্ঠনটাই তাহলে মনে হয় আমি তখন দূর থেকে দেখছিলাম। হ্যাঁ, হতে পারে। আসলে আমরা অনেক দূর থেকে এসেছি, বুঝলেন। এই গ্রামটা আমার বেশ ভালো লাগে, আমি আগেও এসেছিলাম এখানে, খুব ভালো লেগেছিল।
তাই আজকে আমার বউকে নিয়ে একটু ঘুরতে এসেছিলাম, কিন্তু এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আর আমার গাড়িটাও খারাপ হয়ে গেল, তাই এখানে আটকে পড়েছি। সে কি, এই জায়গাটা মোটে ভালো নয় গো দাদা। শিয়াল বেরোয় রাতে, এই গ্রামের কেউ রাতের দিকে এখানে আসে না। আজকে এখন অব্দি শিয়ালের দেখা মিলছে না, মনে হয় বৃষ্টির জন্যই। হ্যাঁ, তখন থেকে তো শিয়ালের আওয়াজ শুনতে পাচ্ছি। ভয় আমার জীবন বেরিয়ে যাওয়ার জোগান হলো এই শুনে। দাদা, একটু উপকার করতে পারবেন? হ্যাঁ, বলুন না। এখানে কাছে পিঠে কোনো মেকানিক পেতে পারি? না, এখন এত রাত্রে কোথাও কোনো মেকানিক পাবেন না আপনি। আর এমনি তো এই গ্রামে 9টা বাজতে না বাজতেই যে যার ঘরে ঢুকে যায়, আর বেরোয় না। তার থেকেও বড় কথা, এদিকে তো কোনো বাড়ি ঘর নেই, শুধু আমার বাড়ি ছাড়া। ওহো, তাহলে তো আর কোনো উপায় নেই। আপনাদের যদি অসুবিধে না থাকে, আপনারা আজকে রাতে আমার বাড়িতে থাকতে পারেন। না না, তা হয় নাকি? আমাদের সমস্যার থেকেও বড় কথা আপনার তো সমস্যা হবে। দুটো এক্সট্রা মানুষ এখন হঠাৎ করে আপনার বাড়ি থেকে উঠলে সমস্যা তো হবেই না? না দাদা, আমার কোনো সমস্যা নেই। আমি বাড়িতে একা মানুষ থাকি। আপনারা দুজনেই একটা রাতের জন্য আমার বাড়িতে থাকলে আমার কোনো সমস্যা হবে না। আর এখন রাত 2:30 বাজে, আর তো কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে। এইটুকু তো সময়, এতে আর কি সমস্যা থাকবে আমার? ভদ্রলোকের কথাটা শুনে আমি আর সুধা কিছুক্ষণ সময় নিয়ে ভাবনা চিন্তা করে ঠিক করলাম যে আজকের রাতটা, বাকি সময়টুকু ওই ওনার বাড়িতেই কাটাবো। আমিও ভেবে দেখলাম আমি একা থাকলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এত রাতে সুধাকে নিয়ে এখানে থাকাটা যথেষ্ট রিস্কি ব্যাপার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আজকের রাত্রিটা আমরা আপনার বাড়িতেই কাটাবো। ঠিক আছে, আপনারা তাহলে গাড়িটা লক করে আমার পেছন পেছন আসুন। দেখবেন সাবধানে আসবেন, রাস্তাঘাট ভালো না, আর এখানে খুব সাপের উপদ্রব আছে। আচ্ছা বেশ। তারপর আমি গাড়িটাকে লক করে সুধাকে নিয়ে ওই ভদ্রলোকের পেছন পেছন এগোতে থাকলাম। মিনিট 5 হাঁটার পর রাকিবের লণ্ঠনের আলোয় একটু দূরে একটা বাড়ি দেখতে পেলাম। বাড়িটা দেখা মাত্রই বুঝতে অসুবিধা হলো না যে এটাই হয়তো রাকিব বাবুর বাড়ি, কারণ রাকিব বাবু নিজেই বলেছিল এই চত্বরে আর কোনো বাড়ি নেই। বাড়িটার কাছে হেঁটে যেতে আরো ভালো করেই বুঝতে পারলাম যে ওই বাড়িটি রাকিবের বাড়ি। বাড়ির দরজার সামনে এসে রাকিব বাবু বলে উঠলেন, এই যে দাদা, এইটা আমার বাড়ি। কষ্ট করে আজকে রাতটুকু এখানে কাটিয়ে দিতে হবে আপনাদের, পারবেন তো? আসলে আমার ঘরগুলো খুব ছোট ছোট। আরে না না দাদা, কোনো অসুবিধে নেই। আপনি যে এই সময়ে আমাদের সাহায্য করলেন, এটাই বা কজন করে। আমাদের কোনো সমস্যা হবে না এখানে থাকতে। এই কথাবার্তা শেষ করে রাকিব বাবু ভেতরে ঢুকলেন। তার পেছন পেছন আমি আর সুধাও ভেতরে ঢুকলাম। রাকিব বাবু ঘরের ভেতর ঢুকে পেছনের দিকে একটা ঘর দেখে আমাদের বললেন, দাদা, এই যে এই ঘরটা খালি থাকে, আপনি আর বৌদি এই ঘরটাতেই থাকুন আজকে। আপনাদের আর কিছু লাগবে? না 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 না, কিচ্ছু লাগবে না আমাদের, ধন্যবাদ। আমি কিছু জামা কাপড় দিয়ে যাচ্ছি, আপাতত ওইটা পরেই আজকে রাতটা কাটান, কারণ ভেজা জামা কাপড় পরে থাকলে ঠান্ডা লেগে যাবে। না না, তার কোনো প্রয়োজন পড়বে না, আমরা খুব একটা ভিজিনি। আসার পথে তো তেমন একটা বৃষ্টি হচ্ছিল না। আচ্ছা বেশ, তাহলে দরজাটা দিয়ে দিন, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। তারপর আমি রাকিব বাবু ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্রই গিয়ে দরজাটা দিয়ে দিলাম। এবার ঘরটাকে ভালো করে দেখতে লাগলাম। ঘরটা সত্যি বলতে খুব অদ্ভুত, কেমন যেন একটা।
এই ঘরে ঢোকার পর থেকে একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো আমার, কিন্তু কেন এমনটা হচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারলাম না। সুধাকে সেই কথা জানাতে সুধা বলল সেটা নাকি আমার মনের ভুল, আমি নাকি বেশি খুঁতখুত করছি। আমি সুধাকে কিছুতেই বোঝাতে পারলাম না যে বিষয়টা খুঁতখুঁতের নয়, ঘরটার মধ্যে একটা দম বন্ধ করা পরিবেশ আছে। সুধাকে বোঝাতে না পেরে আমি বিষয়টাকে ইগনোর করার চেষ্টা করি। এরই মাঝে সুধা বলে উঠল, এই যে ঘুমোবে না? আমার ঘুম পেয়েছে। বাড়িতে তো কিছু জানানো গেল না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব উঠে আগে গাড়িটা ঠিক করাতে হবে। সে কথা খেয়াল আছে তো নাকি? হ্যাঁ, মনে আছে। ঘুমাও তাহলে তাড়াতাড়ি। তারপর আমি গিয়ে সুধার পাশে শুলাম। চারিদিক অন্ধকার। রাকিববাবু একটা লণ্ঠন দিয়ে গেছে, আপাতত তার আলোতেই ঘরে খানিকটা আলোর খোঁজ মিলছে। আমি আর সুধা তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। শোয়া মাত্রই সুধা ঘুমিয়ে পড়ল। আমারও খুব ঘুম পাচ্ছিল, কিন্তু এই ঘরটাতে ঢোকার পর থেকে কিরকম যেন একটা অস্বস্তি হতে লাগলো। সেজন্য ঘুমটা কিরকম যেন কেটেও গেল। তাও চোখ বন্ধ করে আমি পড়ে রইলাম, যদি ঘুম চলে আসে এই আশায়। বেশ কিছুক্ষণ ওরকম ভাবে শুয়ে থাকার পরে আমার চোখে সবে ঘুমটা ধরেছে, এমন সময় হঠাৎ করে একটা ভয়ঙ্কর বিশ্রী ভাবে রক্তমাখা মুখ যেন চোখের সামনে এলো। এই বিশ্রী মুখটা দেখা মাত্রই আমি রীতিমতো লাফ দিয়ে উঠে বসলাম। সেই সাথে সাথে সারা রাতের মতন আমার ঘুমটাও কেটে গেল। ওটাকে কোনো দুঃস্বপ্ন ভেবে নিজেকে আশ্বস্ত করলাম। খেয়াল করলাম কিছুতেই শুয়ে বা বসে থাকতে পারছি না আমি। একবার ভাবলাম সুধাকে ডাকি, সে মতন আস্তে করে একবার ডাকলাম ও তাকে। সুধা, এই সুধা। সুধার দিক থেকে কোন রকম উত্তর না পেয়ে বুঝলাম যে সে ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তাই তাকে আর বিরক্ত না করে নিজেই খেয়ে ঘরের মধ্যে হাঁটতে লাগলাম। মিনিট দুয়েক হাঁটার পর হঠাৎ করে খেয়াল করলাম আমি মেঝেতে পা ফেলার সাথে সাথেই নিচ থেকে কিরকম যেন একটা আওয়াজ উঠে আসছে। প্রথমে আমি ভাবছিলাম পুরনো দিনের বাড়ি, হয়তো তাই এরকম হচ্ছে। তারপর খেয়াল করলাম ক্রমশ আওয়াজটা বাড়তে লাগলো। আওয়াজটা বাড়ার সাথে সাথে আমার বুকের মধ্যে কিরকম যেন হতে লাগলো। আমি খুব ভয় পেয়ে বলতে লাগলাম, কেউ কি আছো এই ঘরে? এই কথাটা বলা মাত্রই আওয়াজটা কিরকম যেন বন্ধ হয়ে গেল। এই আওয়াজটা বন্ধ হওয়ায় আমি যেন আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমার বুঝতে অসুবিধা হলো না, কিছু তো একটা গন্ডগোল আছে অবশ্যই। ওদিকে সুধার কোনো হুঁশ নেই, সে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি ভাবলাম রাকিববাবুর সাথে একবার এই বিষয়ে কথা বলবো। সেইভাবে ঘর থেকে বেরোতে যাব, এমন সময় আমার মনে হলো যে এত রাতে ওনাকে বিরক্ত করাটা বোধহয় ঠিক হবে না। সেই ভেবে আমি আর বেরোলাম না ঘর থেকে। লণ্ঠনের পাশে গিয়ে বসলাম, মনে মনে ভাবতে লাগলাম বাড়ির সবাই নিশ্চয়ই আমাদের নিয়ে খুব চিন্তা করছে। এই সমস্ত চিন্তা ভাবনার মাঝে হঠাৎ করে আমার এরকম যেন মনে হলো জানালার ফাঁক থেকে কেউ আমাকে দেখছে। সেভাবে আমি ঘাড় ঘুরিয়ে পেছনে জানলার দিকে তাকালাম, কিন্তু দেখলাম কেউ নেই। এরপর নিজেকে নিজেই মনে মনে প্রশ্ন করলাম, এই পুরোটাই কি আমার মনের ভুল? ভেতরে ভেতরে এরকম অস্বস্তি কেন হচ্ছে এই ঘরটাতে ঢোকার পর থেকে? ওই সুধার তো এরকম কিছু হচ্ছে না, তাহলে আমার কেন? না না না, এইভাবে বসে থেকে হবে না, আর একবার ঘুমানোর চেষ্টা করি বরং। এই ভেবে আবারও শুয়ে পড়লাম। শুয়ে ঘড়িটা দেখলাম 3টে বাজে। মনে মনে ভাবলাম, না আর তো কিছুক্ষণের ব্যাপার, ঠিক দেখতে দেখতে কেটে যাবে। এমন সময় সবে আবার চোখটা বন্ধ করেছি, কে যেন দরজায় কড়া নাড়ল। নিশ্চয়ই রাকিববাবু কোনো দরকারে এসেছেন,
ভালোই হলো, আমাকে আর বিরক্ত করতে হলো না। উনি নিজেই চলে এলেন। যাই, দরজাটা খুলে আসি। এই ভেবে আমি তাড়াতাড়ি উঠে গিয়ে দরজাটা খুলি, কিন্তু দরজা খোলার পরে আমি সব থেকে বেশি চমকে যাই, কারণ দরজার বাইরে কেউ ছিল না। আমি বারবার এদিক থেকে ওদিক দেখতে লাগলাম, এমনকি আওয়াজও দিলাম। কে 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 রাকিব বাবু, আপনি? কোনো দিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। আমি মনে মনে এটা ভাবতে লাগলাম, আমি কি পাগল হয়ে গেলাম নাকি? এত ভুল একসাথে কিভাবে হচ্ছে আমার? না 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 না, আমাকে ঘুমোতে হবে যেভাবেই হোক। মনে হয় টায়ার্ড হয়ে সব ভুলভাল শুনছি। এই ভেবে তাড়াতাড়ি ঘরে ঢুকতে যাব, এমন সময় মনে হলো পেছন থেকে কেউ বলে উঠল, এখানে কি করছিস তোরা? কে 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 কথা বললো? না, এটা তো রাকিব বাবুর গলার সামনে। তাহলে কে? রাকিব বাবুর কথা অনুযায়ী এখানে তো আর কেউ থাকে না। তাহলে আমার ভাবনা শেষ হওয়ার আগেই আবারও সেই গলার স্বর শুনতে পেলাম। কিরে, বললি না এখানে কি করছিস তোরা? কে কে এখানে? সামনে এসো। কি হলো? কে? আমি কে জেনে কি হবে? আমি সে যাকে শোনা যায় আর দেখা গেলে সহ্য করা যায় না। মানে কি বলো তো তুমি? এই এত রাতে মজা করতে কিন্তু আমার একদম ভালো লাগে না। সামনে এসো। কোনো উত্তর এলো না। আমিও খানিকক্ষণ অবাক হয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। কিছুই দেখা যাচ্ছে না। তারপর দরজাটা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকে এলাম, কিন্তু ঢুকে এসে সুধাকে দেখতে পেলাম না ঘরের ভেতর। এরপর আমি বেশ খানিকটা অবাক হলাম, কারণ বাইরে যাওয়ার দরজা ধরে আমি দাঁড়িয়েছিলাম, আর এই একটা মাত্র ঘর। সুধা আর কোথায় যাবে, আর কেনই বা যাবে? একটু আগেই তো সুধা এমন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে তাকে ডেকে কোনো সাড়াই পাওয়া যাচ্ছিল না। এরকম অনেক প্রশ্ন আমার মনের মধ্যে দানা বাঁধল। অবশেষে কোনো কিছু না ভেবে আমি ডেকে উঠলাম, সুধা, সুধা কোথায় তুমি? সুধা! সারা ঘরে আমি ছাড়া আর কেউ নেই, এরকমই একটা অনুভূতি হলো আমার। লণ্ঠনটাকে হাতে তুলে নিয়ে পুরো ঘরটাকে ভালো করে দেখলাম, কিন্তু সুধাকে কোথাও পেলাম না। তারপর ভাবলাম, এখন বাইরে গিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। এই ভেবে দরজাটা খুলে বাইরে পাটা বাড়াতে যাব, এমন সময় আমার মনে পড়ল সে ভয়ঙ্কর স্বরে আওয়াজ করে বলা কথাগুলো। এই ভেবে আমি দোটানায় পড়ে মনে মনে ভাবতে লাগলাম, এবার কি করি? এ তো মহা ঝামেলায় পড়লাম। বাইরে যাওয়াটাও কি ঠিক হবে? ভাবতে ভাবতে হাঁপিয়ে গিয়ে অবশেষে ঠিক করলাম যে না, যাই হোক, সুধা কোথায় সেটা আমাকে দেখতেই হবে। শুধু এরকম হঠাৎ করে কোথাও উধাও হয়ে যাওয়াটা একেবারেই আমার ভালো লাগছিল না। তাই এরপর কোনো কিছু না ভেবেই ওই ঘরটা থেকে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়েও যথারীতি একইভাবে ডাকতে থাকলাম, সুধা, সুধা কোথায় তুমি? প্রায় অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর কোন রকম সাড়া শব্দ পেলাম না। এবারে আমার বিষয়টা খুবই অদ্ভুত লাগছে, কারণ আমার এতবার ডাকাডাকি শুনেও রাকিব বাবু একবারও নিজের ঘর থেকে বেরিয়ে জিজ্ঞেস করলেন না যে কি হয়েছে। এত রাতে আমি অনেকে বিরক্ত করতে চাইনি, কিন্তু তবুও এতবার ডাকাডাকি শব্দ শুনে একবার না একবার ওনার বেরিয়ে আসা উচিত ছিল। কিন্তু উনি বেরিয়ে আসছেন না দেখে আমি অবশেষে ওনার কাছে যাই। ওনার ঘরের দরজায় গিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করতে দেখি দরজাটা খোলা। তারপর আমি বাইরে থেকে ডাক দিই, রাকিব বাবু শুনতে পাচ্ছেন? বলছিলাম একটু ভেতরে আসবো।
ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। সেদিকে আমি বেশ খানিকটা অবাক হয়ে আবার বলে উঠলাম, রাকিব বাবু, সুধা কি এদিকে এসেছে? রাকিব বাবু, শুনছেন আপনি? কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না দেখে আমি ঘরের ভেতর ঢুকে পড়লাম। কিন্তু ঘরের ভেতর ঢুকে আমি রীতিমতো বেশ খানিকটা ভয় পেয়ে গেলাম, কারণ ঘর পুরো ফাঁকা। রাকিব বাবু নেই, ওদিকে সুধাও নেই। রাকিব বাবুর ঘর দিয়ে বাইরে যাওয়ার পথ আছে, সে দরজা হাট করে খোলা। আমি তাড়াতাড়ি করে বাইরে বেরোনোর দরজা দিয়ে বাইরের দিকে গিয়ে দেখার চেষ্টা করলাম সুধা বা রাকিব বাবু যদি কাউকে দেখতে পাই, কিন্তু বাইরে গিয়ে কারোর দেখা পেলাম না। ওই অন্ধকারে ঘরে আসার জন্য উঠোন দিয়ে হেঁটে ঘরে আসতে যাব, এরকম সময় আমি যেন কিছুতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। আমার হাতের লণ্ঠনটাও মাটিতে পড়ে গেল। লণ্ঠনটা প্রায় নিভে গেছে। কিসে হোঁচট খেলাম সেটা আমি দেখতে পারছি না। বাইরে হঠাৎ বিদ্যুতের ঝলকের আলোয় দেখে মনে হলো কে যেন পড়ে আছে উঠোনে। আরো ভালো করে দেখার পর দেখলাম রাকিব বাবু ওরকম ভাবে মাটিতে পড়ে আছেন। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, কি হচ্ছে কিছু বুঝতে পারছিলাম না। পরে গিয়ে আমার পায়ে বেশ লেগেছে। ঘোরাতে ঘোরাতে ঘরে গিয়ে রাকিব বাবুর ঘর থেকে লণ্ঠনটা নিয়ে আবার ফিরে এলাম উঠোনে। ঠিক দেখলাম কিনা দেখার জন্য, কিন্তু অদ্ভুত ভাবে আমি এসে লণ্ঠনের আলো দিয়ে দেখলাম গোটা উঠোনে কেউ নেই। এবার আমি বেশ কিছুক্ষণ ভাবতে লাগলাম যে তাহলে কিসে হোঁচট খেয়ে আমি পড়ে গেলাম। আর আমি যে তখন দেখলাম রাকিব বাবু মাটিতে পড়ে আছে, না তো ভূত দেখলাম। আর মনে হয় সব ভাবতে ভাবতে হঠাৎ করে বিশাল এক বাজ পড়ার শব্দে আমার ভাবনা ভঙ্গ হলো। আমি তারপর উঠোন থেকে উঠে চারিদিক তাকিয়ে দেখতে লাগলাম যে সুধাকে কোথাও দেখতে পাই কিনা, কিন্তু চারিদিকে খোঁজার পরে আমি সুধাকে কোথাও দেখতে পেলাম না। ঘরে ঢুকতে যাব এমন সময় আমার মুখের সামনে তো ঘরের দরজাটা কিভাবে যেন বন্ধ হয়ে গেল। প্রথমে আমি ভাবলাম ঝড়ের জন্য বোধহয় দরজাটা বন্ধ হয়ে গেছে। সেই ভেবে বাম হাত দিয়ে আমি দরজাটা টেনে খোলার চেষ্টা করছিলাম। এমন সময় আমি বুঝতে পারলাম যে দরজাটা ভেতর থেকে লক হয়ে গেছে। এবার আমার বিষয়টা একেবারেই ঠিক লাগলো না, কারণ ভেতর থেকে লক হয়ে যাওয়ার মতো দরজা এটা নয়। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু দরজাটা খুলতে পারলাম না। অবশেষে লণ্ঠনটা পাশে রেখে মাটিতে বসে পড়লাম। মাটিতে আমার চারিদিকে ধোঁয়াশা লাগতে লাগলো। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। এমন সময় আমার মনে হলো আমার কানের ধার থেকে কেউ যেন কিছু একটা বলে চলে গেল। কি হলো? এখানে কি চাই? কে এখানে? এই তো আমি। কে আছো এখানে? কোনো সারা শব্দ পাওয়া গেল না। আমি রীতিমতো পাথরের মতো হয়ে বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকার পর আমার হুঁশ ফিরল। বিষয়টা ধাতস্থ হলো না একদমই। মাথা ভার হয়ে আসতে থাকলো একটু একটু করে। আমি তখনও অপ্রিয়তা বুঝতে পারছিলাম না যে সুধাকে কোথায় পাবো। আর এই জায়গাটাও আমার একদম ঠিক লাগছিল না। এই যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরোতে চাইছিলাম, কিন্তু সুধাকে ছেড়ে যাই কিভাবে? হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ভোর 4টে বাজতে চায়। গলা শুকিয়ে আসছিল আমার। সবটা কিরকম যেন দুঃস্বপ্নের মতো লাগছিল। হঠাৎ করে আমার কিরকম যেন অনুভূতি হতে লাগলো যে আমার কানের পাশ থেকে কি যেন গড়িয়ে পড়েছে। আমি কানের পাশে হাত দিয়ে বোঝার চেষ্টা করলাম। অন্ধকারে কিছু বুঝতে না পারায় হাতের লণ্ঠনের কাছে নিয়ে গিয়ে দেখলাম রক্ত। রক্ত কোথা থেকে এলো? আমার তো চোট লাগেনি কোথাও, তাহলে লাগবে লাগবে। কে? কি কথা বলছো বলো তো? কে তোমরা? সুধা কোথায়? গাড়িতে।
সত্যি গাড়িতে আছে ও? গাড়িতে। এই কথা শোনা মাত্রই আমি তাড়াতাড়ি করে উঠে দাঁড়াই এবং যত তাড়াতাড়ি সম্ভব গাড়ির দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার পা কিরকম যেন ভারী লাগতে লাগলো। আমি দৌড়ানোর পুরো চেষ্টা করলেও পারছিলাম না। কোন রকম হেঁটে রাকিব বাবুর উঠোনটা পার করা মাত্রই আমার কানে এলো কেউ যেন ভীষণ চিৎকার করে করে ডাকছে। বাঁচাও, আমাকে বাঁচাও। কে? এটা তো সুধার আওয়াজ। সুধা, সুধা কোথায় তুমি? বাঁচাও, প্লিজ বাঁচাও আমাকে। আমি অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছিলাম আওয়াজটা কোথা থেকে আসছে। অনেকক্ষণ চেষ্টা করার পর আমি বুঝতে পারলাম যে রাকিব বাবুর ঘরের ভেতর থেকে আওয়াজটা আসছে। সেই বুঝে আমি আবারও অনেক কষ্টে রাকিব বাবুর ঘরের দরজাটার কাছে গিয়ে পৌঁছলাম। দরজাটা খোলার অনেক চেষ্টা করতে লাগলাম, কিন্তু অনেক চেষ্টার পর আমি দরজাটা খুলতে পারলাম না। দরজাটা ভেঙে ফেলার ক্ষমতা আমার ছিল, কিন্তু কেন জানি না আমার সারা শরীর আস্তে আস্তে অসাড় হয়ে যেতে লাগলো। আমি দরজা ভেঙে ফেলার মতন গায়ের জোরটাও পেলাম না, কিন্তু সুধার চেঁচানোর আওয়াজটা সমানে আসতে থাকলো। আস্তে আস্তে আওয়াজটা আরো বাড়ছিল। এরা আমাকে মেরে ফেলবে, আমাকে প্লিজ বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে আমাকে প্লিজ বাঁচাও। সুধা, তুমি ভিতরে কিভাবে? আমি তো ভেতরে ভালোভাবে খুঁজেও তোমাকে পাইনি, এখন কিভাবে? বাঁচাও, প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। সুধা! গায়ের সবটুকু জোর একত্রিত করে বহু কষ্টে দরজাটা খোলার জন্য বেশ জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। কিন্তু লাভের লাভ কিছু হলো না। আস্তে আস্তে সুধার গলার আওয়াজটা কিরকম যেন কমতে লাগলো। একটা সময় গিয়ে সুধার একটা ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পেলাম। তারপর কয়েক মুহূর্তের জন্য চারিদিক পুরো নিস্তব্ধ হয়ে গেল। আমিও হতবাক হয়ে চেয়ে রইলাম দরজার দিকে। তারপর আমার হুঁশ ফিরল। হুঁশ ফেরা মাত্রই আমি দরজায় ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠলাম, সুধা! সুধা, কি হলো? সুধা, বলো কিছু। এরকম ভাবে বেশ অনেকক্ষণ ডাকার পরে কোনো সাড়া শব্দ পেলাম না, কিন্তু কিছুক্ষণ পর অনুভব করলাম জল জাতীয় কিছু এসে আমার পায়ে লাগলো, কিন্তু আমি বুঝতে পারলাম না সেটা কি। ঘরের ভেতর থেকে জল বেরোচ্ছেই বা কিভাবে? কিছু বুঝতে না পেরে উঠোনে রাখা লণ্ঠনটা আমি আনতে গেলাম। লণ্ঠনটা দরজার কাছে এনে সেই আলোয় দেখার চেষ্টা করতে রীতিমতো আমার হাত পা হিম হয়ে এলো। আমি পরিষ্কার দেখতে পেলাম দরজার নিচের ফাঁক থেকে অঝোর স্রোতে রক্ত বেরোচ্ছে। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো, আর তার সাথে সাথে সুধার কথা মাথায় এসে আমি দপ করে মাটিতে বসে পড়লাম। আমার হাত পায়ে সেই রক্ত লেগে রয়েছে, কিন্তু দরজাটা খুলে গেলেও ভেতরে ঢোকার মতো কোন রকম সাহস আমার মধ্যে ছিল না। বাইরে থেকে আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কেউ আছো ভেতরে? সুধা, শুনতে পাচ্ছ? সুধা? ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না দেখে আমি আর ওখানে ভয় পেয়ে গেলাম। তখন আর কোনো কিছু আমি ভাবতে পারছিলাম না। খালি মনে হচ্ছিল তাহলে কি আমি সুধাকে সারা জীবনের মতো হারিয়ে ফেললাম। তাই সুধাকে দেখবার তাগিদে আমি সমস্ত ভয় উপেক্ষা করে ঠিক করলাম ভেতরে গিয়ে দেখব, আমার যা হবে হোক। এই ভেবে আমি লণ্ঠনটা নিয়ে ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। তখনও আমার হাত পা অনবরত কাঁপছে, সরাসরি যেন ঠান্ডা হয়ে আসছে। সেই পরিস্থিতিতে বাধ্য হয়ে ওই রক্তের উপর দিয়ে এক পা করে হেঁটে আমি ঘরের ভেতর ঢুকলাম। ভেতরেও এরকম মেঝে জুড়ে রক্ত অঝোর স্রোতে বইছে। লণ্ঠনের আলোয় দেখলাম মেঝে রক্তে লাল হয়ে গেছে। রক্তের স্রোত যেদিক থেকে আসছে সেদিকে
অনুসরণ করে আমি পেছনের ঘর, অর্থাৎ আমি আর সুধা যে ঘরে ছিলাম সেই ঘরে গিয়ে পৌঁছলাম। চারিদিক অন্ধকার। এর মধ্যে ঘরে ঢুকতেই দেখলাম মাটিতে একজন পড়ে রয়েছে। অন্ধকারে তার পোশাক ঠিকভাবে চিনতে পেলাম না, কিন্তু সেই ঘর থেকে সুধা ছাড়া আর কারোর আওয়াজ পাওয়া যাচ্ছিল না। এই ভেবে ধরেই নিয়েছিলাম সে হয়তো সুধা। কিন্তু সুধার পুরো দেহের গঠনটা আমার কিরকম যেন অচেনা লাগছিল সেই মুহূর্তে। কিন্তু যে পড়ে আছে তার মুখ আমি দেখতে পারছি না, কারণ সে উবু হয়ে পড়ে আছে। বহু সাহস সঞ্চার করে এক পা করে আমি এগিয়ে গেলাম সেদিকে। কাঁধের কাছে ধরে তাকে আমার দিকে ঘোরানো মাত্র আর সেই ভয়ঙ্কর রূপ দেখে আমি রীতিমতো ছিটকে দূরে সরিয়ে গেলাম। তবে হ্যাঁ, মুখ আর হাত পায়ের গঠনে কাছ থেকে দেখার পর আমি নিশ্চিত হলাম যে ওটা আর কেউ নয়, সুধা। আমার মনে তখন হাজারো প্রশ্ন দানা বেঁধেছে। সুধার সেই আধ খাওয়া মুখের ভয়ানক দৃশ্য। তখন আমার মুখ থেকে খুব ক্ষীণ স্বরে শুধু একটাই শব্দ বেরিয়েছিল, সুধা। কিন্তু সুধার দেহটাকে ঘুরিয়ে ওরকম ছিটকে দূরে যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই সারা ঘরময় এক বিভৎস গন্ধ ছড়িয়ে পড়ে। মাংস পচার মতো বিশ্রী গন্ধ চারিদিকে ছড়িয়ে গেল। আমার দম রীতিমতো বন্ধ হয়ে আসছিল। শেষে থাকতে না পেরে আমি ঘর থেকে বেরোনোর জন্য নিজের বেঁচে থাকা সবটুকু শক্তি নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমি উঠতে পারলাম না। সে গন্ধটা সারা ঘর গ্রাস করে ফেলেছিল। ধীরে ধীরে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। একটা সময় আমি শ্বাস নিতে না পেরে রীতিমতো ছটফট করতে লাগলাম। দাঁড়ানোর ক্ষমতা না থাকলেও রীতিমতো হামাগুড়ি দিয়ে সেই ঘর থেকে বেরোনোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না। এইভাবে চেষ্টা করতে করতে একটা পর্যায়ে এসে আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। চোখে ওরকম অন্ধকার নেমে আসার পরও বেশ কিছুক্ষণ আশেপাশের শব্দগুলো আমার কানে আসছিল। একেবারে শেষে একটা বাজ পড়ার শব্দ শুনছিলাম। ব্যাস, তারপর আর আমার কিছু মনে নেই। শুধু এইটুকু মনে ছিল যে সেদিন রাতে আমি আর ওই ঘর থেকে বেরোতে পারিনি। এ কি? ইনি কে? এইরকম জায়গায় এভাবে পড়ে আছে কেন? দাদা, দাদা, শুনছেন? কে আপনি? আমার চোখে মুখে জলের ঝাপটা এসে পড়ল। ধীরে ধীরে চোখ খুলে দেখলাম আমি ভেজা পাতা আর মাটির উপরে শুয়ে আছি। চোখ খোলা মাত্রই প্রথমে আগের দিন মাঝরাতের ঘটনাটা মনে পড়ে। আমার সামনে থেকে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, এ কি আপনি আপনি কি? আর আমি তো ঘরে ছিলাম, এখানে এলাম কিভাবে? আরে ধর্মশাই, কি সব আবল তাবল বকছেন? এখানে ঘর আসবে কোথা থেকে? এটা একটা কবরস্থান, এখানে ঘর আসবে কোথা থেকে? কি যে বলেন না! কি কবরস্থান? তাহলে ওই যে রাকিব। আরে, কে রাকিব? স্বপ্ন দেখেন না কি আপনি? রাকিব নামে তো কত কে আছে। আপনাকে না মনে হয় শয়তানে ভর করেছে। এই ঝড় বাদলের মধ্যে সারা রাত এই কবরস্থানে কাটালে আর কি হবে? আচ্ছা, আপনি বরং একটা কাজ করুন। আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনার বাড়ি এখানে। আপনি বরং আপনার বাড়ির দিকে ফিরে যান। আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল। সুধা স্বপ্ন না, আমি আমার স্ত্রীকে পাচ্ছি না কোথাও খুঁজে।
এত রাতে এখানে থাকছিলেন, আপনার স্ত্রীকে হয়তো তেনারাই গ্রাস করেছেন। এমনি রাতে কেউ ভুল করেও এই চত্বর মারায় না, সেখানে আপনি কিনা সারা রাত এখানে ছিলেন। ভদ্রলোকের অর্ধেকের বেশি কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, তাই আমি আর বেশি কথা না বাড়িয়ে উঠে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে এসে গাড়িতে উঠলাম। গাড়িটা খারাপ হয়ে গেছে জানা সত্ত্বেও কি যেন মনে হলো, তাই একবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু খুব অদ্ভুতভাবে যে গাড়ি কাল রাতে স্টার্ট হচ্ছিল না, সেই গাড়ি কিনা আজকে একেবারে চলতে শুরু করলো। গাড়িটা ঠিক আছে দেখে তাও কালকে রাতের ঘটনাকে দুঃস্বপ্ন ভেবে আমি সুধাকে সারা গ্রাম জুড়ে খুঁজতে লাগলাম, কিন্তু সারাদিন খোঁজার পরও আমি সুধার সন্ধান না পেয়ে অবশেষে বাড়ি ফিরলাম। সেদিন রাতের পর থেকে আজ অব্দি প্রায় 30 বছর হলো। আজকে আমার আর সুধার 37তম বিবাহ বার্ষিকী, কিন্তু আজ অব্দি আমি এটা বুঝে উঠতে পারিনি যে সুধাকে কি জীবিত হিসেবে ধরবো নাকি মৃত। আমার মেয়ে আমাকে আজও জিজ্ঞাসা করে মা কিভাবে হারিয়ে গেল, কিন্তু তার কোনো উত্তর আমি তাকে দিতে পারিনি, কারণ আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা কারোরই বিশ্বাস হবে না। আমি নিজেই ঘটনাটাকে বারবার দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেদিনের পর থেকে সুধাকে খুঁজে না পাওয়াটা আমাকে মনে করিয়ে দেয় যে এটা কোনো দুঃস্বপ্ন নয়, বরং বাস্তব। মৃত্যুর আগের মুহূর্ত অব্দি মনে থাকবে সেই রাতের কথা। আমার মেয়েকে কখনো বলতে পারিনি তার মা কিভাবে মারা গেছে। এই ডায়েরিটা পড়লে যদি সে ভবিষ্যতে কোনোদিন বোঝে মা মারা যাওয়ার কারণটা কি। এই কবরস্থান প্রতি বিবাহ বার্ষিকীর রাতে আমাকে টানে, সেই টানে আমিও বারবার ফিরে যাই সেখানে। আজও যাব প্রতিবারের মতন, এইবারও একাই যাব, কারণ যেদিন সুধাকে হারিয়েছিলাম সেদিন কেবলমাত্র আমি একাই ছিলাম, কিন্তু তাও কিছু করতে পারিনি। সুধার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, অনেকটা মরীচিকার মতন ছিল সেই রাত। মরীচিকা বলা ভুল, দুঃস্বপ্ন বলাই ঠিক হবে, কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পরেও এই দুঃস্বপ্ন কাটেনি, বরং তার সময়ের সঙ্গে সঙ্গে বাস্তব হয়ে আমার জীবনে জাঁকিয়ে বসেছে। রাত এখন 12টা বাজে। আজ থেকে 37 বছর আগে যেভাবে লং ড্রাইভে যাব বলে বেরিয়েছিলাম, আজও সেই একইভাবে বেরোব। সেই একই ঠিকানায় সেদিনকার মতো আজও ঝড় বৃষ্টি হচ্ছে। একইভাবে আবারও ফিরে যাব এই কবরস্থানের ইতিহাসে। যদি ফিরে আসি আবারও, তাহলে নতুন অভিজ্ঞতার কথায় ডায়েরির পাতা ভরাবো। আর যদি না ফিরে আসি তাহলে ধরে নিও বিদায়। হীরকবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। ডায়েরিটা পড়ে রইল টেবিলের উপরে। বাড়ির নিচে গাড়ি স্টার্ট নেওয়ার শব্দ। গাড়িটা চলতে শুরু করলো। তারপর কিছুক্ষণের মধ্যেই রাতের অন্ধকারে হীরকবাবুর গাড়িটা মিলিয়ে গেল।